বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা জানান। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তুলে ধরেন অ্যান্তনিও গুতেরেস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে তা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল চলমান রোহিঙ্গা সংকট, বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি শরণার্থীর জন্য মানবিক কার্যক্রমের ওপর তীব্র তহবিল ঘাটতি। এছাড়া মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়। নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দল। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছিল। বৈঠকে বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কাজ করা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিংয়ে বৈঠকগুলো সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানান। উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডারিটি ঘোষণা করছেন। ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস, রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, রোহিঙ্গারা যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিংয়ের ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, আর যারা ভোট বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি, সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। এ সময় সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। পিআর নিয়ে জামাতে ইসলামের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামাত। দুপুরে আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এই কথা বলেন। তিনি জানান, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি ও বাস্তবায়ন এবং পিআর সহ 5 দফা দাবিতে 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, 10 অক্টোবর গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে
আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। 1, আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। 2, আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। এই সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এ মামলার 54তম এবং শেষ সাক্ষী। সকাল 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি এই জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলন চলাকালে 41 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড হয়েছে আর মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে 50টিরও বেশি জেলায়। তিনি জানান, জুলাই আন্দোলন সহ গত 15 বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে, সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলেও জবানবন্দি দেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে, হত্যার তথ্য গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। শাইলি, আজকে তৃতীয় দিনের মতো এই শেখ হাসিনা সহ যে 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলাটি রয়েছে ট্রাইব্যুনাল 1-এ, সেখানে মূল যে তদন্ত কর্মকর্তা তিনি তৃতীয় দিনের মতো আজকে সাক্ষ্য দিচ্ছেন এবং প্রথম ধাপে তার সাক্ষ্য, প্রথম অংশ সাক্ষ্য ইতিমধ্যে শেষ হয়েছে। একটি বিরতি চলছে, বিরতির পর আবার বেলা 3টা থেকে তিনি আবারও সাক্ষ্য, তার বাকি যে সাক্ষ্য অংশ রয়েছে সেটি তিনি প্রদান করবেন ট্রাইব্যুনালে। আমরা প্রথম ধাপে দেখেছি এই যে সাক্ষ্যটা রয়েছে, গত 3 দিন ধরেই কিন্তু প্রথমাংশ সাক্ষ্যর যে তার প্রথমাংশ সেটি কিন্তু বিটিভি সহ গণমাধ্যমে এবং এই ট্রাইব্যুনালের যে ওয়েবসাইট সেখানে কিন্তু সরাসরি সম্প্রচারিত করা হচ্ছে। এবং যেহেতু তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, সে কারণে এটি কিন্তু আসলে একটু লেন্দি হওয়ারই কথা। গত 3 দিন ধরে কিন্তু গত 2 দিন ধরে তার এই সাক্ষ্য চলছে, আজকে তৃতীয় দিনের মতো যেটি বলছিলাম। তো এটার কারণ হলো জব্দকৃত বিভিন্ন ধরনের তথ্য প্রমাণাদি তার কিন্তু বিশ্লেষণ করা লাগে এই তার সাক্ষ্যে। যে এই যে ঘটনাটা ঘটেছে, যেটি মানবতা বিরোধী অপরাধে জুলাই যে হত্যাকাণ্ড, আমরা শেখ হাসিনা সহ যে আরো 3 জনের বিরুদ্ধে যে মামলাটি রয়েছে তারা নির্দেশদাতা হিসাবে কিন্তু তারা বলা হয়েছে, তারা এই মামলায় কিন্তু নির্দেশদাতা হিসাবে তাদেরকে আসামি করা হয়েছে। এবং সেই ব্যাপারে কিন্তু দীর্ঘদিনের যে ঘটনা সেটি সাক্ষ্য আকারে তুলে ধরতে হবে এবং বিভিন্ন ভিডিও কিন্তু বা প্রতিবেদন আমরা দেখেছি, ভিডিও চিত্র উপস্থাপন করতে আমরা দেখেছি। আজকেও 3টি ভিডিও চিত্র প্রদর্শনী করেছেন তদন্ত কর্মকর্তা এবং সেখানে কিন্তু আমরা দেখেছি একটি বিবিসির তথ্যচিত্র রয়েছে, একটি আল জাজিরার তথ্যচিত্র রয়েছে, আরেকটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছে, তার একটি প্রেস কনফারেন্সের ভিডিও কিন্তু আজকে প্রদর্শিত করা হয়েছে। এবং যেটি আজকে তদন্ত কর্মকর্তা উপস্থাপন করেছেন সেখানে তিনি তিনি এভাবে জানিয়েছেন যে তিনি যে তদন্ত করেছেন সেখানে তিনি পেয়েছেন যে 41টি জেলায় এই যে মারণাস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং সেই 41টি জেলার 400-রও বেশি স্পট এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটি তিনি উপস্থাপন করেছেন। এবং পাশাপাশি 50টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তার তদন্তে তিনি সেটি খুঁজে পেয়েছেন, সেটি কিন্তু ট্রাইব্যুনালের সামনে বলেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে এই প্রথম ধাপে
প্রথমাংশে আজকে তার সাক্ষ্য গ্রহণের পর এই তার সাক্ষ্য গ্রহণের বিষয়ে কিন্তু কথা বলেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন সময় গুম, খুন, হত্যা সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে গেছেন এবং তিনি যেটি তার ক্ষমতায় থাকার জন্য যেটিকে সঠিক মনে করেছেন, সেটা যদি অনৈতিক হয় সেটিকে সঠিক মনে করেছেন, সেটিকে কিন্তু শেখ হাসিনা সেই সিদ্ধান্ত নিতে অপারগতা হননি। এটিও কিন্তু নির্দিষ্ট করেছেন এই ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর মিজানুল ইসলাম। তো আজকে তিনি প্রত্যাশা করছেন যে আজকে এই মূল তদন্ত কর্মকর্তা তার সাক্ষ্য আজকে শেষ হবে এবং আগামীকালকে থেকে হয়তো তার জেরা হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এসএম আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার পর জেলা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। যুব ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলমান রয়েছে। তবে সংগঠনটির পক্ষ থেকে গতকাল খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়। আজ সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে। আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের। সর্বোপরি এই পুরো ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র। এই জন্য বলবো যে আমরা সকলে একসাথে কাজ করতে হবে যাতে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে এসব অস্ত্র পার্বত্য অঞ্চল এবং আরসার সহ নানা জনের কাছে গেছে। তবে অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। সকালে দুর্গাপূজার নিরাপত্তা আইনশৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সব তথ্য জানান। আইজিপি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে। উদ্ধার হচ্ছে এখন অ্যাজ অফ লাস্ট ডে আমাদের কাছে অস্ত্র মিসিং আছে 13451, গত রাতেরটা ধরলে 1350, 1350, 1-2 করে আস্তে আস্তে হচ্ছে। গত রাতে র্যাব উদ্ধার করেছে হাজারিবাগ থেকে একটা ঘরের ভিতর থেকে পুলিশের শটগান, সাথে 2 জন অপরাধীকেও গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে এবং এটা আমরা যদি জানতামই যে কার হাতে আছে তাহলে তো ভালোই ছিল। আমরা এটা ওইভাবে জানি না, কিন্তু আমাদের সন্দেহ সব জায়গায়। আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ, আমাদের নট দ্যাট উই আর ভেরি শিওর। আমরা সব সম্ভাবনা মাথায় রেখেই আমরা কাজ করি এবং আমাদের ইউনিট প্রধানরা এগুলো সব সম্ভাবনা মাথায় রেখেই কাজ করছেন আর কি। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ বেলা 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে শুরু হয় মূল আয়োজন কুমারী পূজা। বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে। দুপুর 12টায় পূজা শেষ হয়। পূজার শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে মঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ভক্তরা। পূজার ফাঁকে ফাঁকে ঢাকঢোল, শঙ্খ, কাসর ও ঘণ্টার ধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। এরপর প্রসাদ বিতরণ করা হয়। আফজাল হোসেনের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে সকাল 11টায় কুমারী পূজা শুরু হয়। বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে। পূজা শেষ হয় দুপুর 12টায়। এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়েছে 7 বছর বয়সের লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্রমতে কুমারী দেবীর নাম রাখা হয়েছে মালিনী। পূজার শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। মহা অষ্টমীতে খুবই ভালো লাগছে, সবাই অনেক আনন্দ হচ্ছে। মহা অষ্টমীর শুভেচ্ছা। আর
সবাই ভালো থাকুক, এই বছর পূজা সবার খুব ভালো যাক। অষ্টমীর আবহে ঢাকঢোল, শঙ্খ, কাসর ও ঘণ্টা ধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। ভক্তরা ঘুরে ঘুরে উলুধ্বনি দেন, এরপর প্রসাদ বিতরণ করা হয়। দেশের অবস্থা ভালো হোক, এখন তো দেশের অবস্থা ভালো না, তো এটাই প্রার্থনা করি আর পরিবারের সবাই ভালো থাকুক, মায়ের আগমনে সবাই যাতে মানে সবার ভালো হোক, এটাই প্রার্থনা। আমরা সবসময় চাই আমাদের মা যেন এইভাবে আসে, আমরা খুব এক বছর অপেক্ষা করি আসার জন্য। মহা অষ্টমী উপলক্ষে সন্ধ্যায় সন্ধি পূজা, পরে সমাপন, এরপরেই শুরু মহানবমীর আয়োজন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আব্দুল আল মাকসুস শাহিনবাগস্থ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। আমরা নিরাপত্তার টহল দল নিয়োজিত আছে, যদি 24 ঘন্টা এখানে উপস্থিত নাও থাকে আশেপাশেই তারা অবস্থান করছে এবং নিয়মিত বিরতিতে তারা এখানে এসে উপস্থিত হন। আর এছাড়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব 2 ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা উৎসবকে নিয়ে যারা গুজব ছড়াবে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। এবারের এই পূজা উৎসবে আপনারা জানেন বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবারের এই পূজা উৎসব যেন নির্বিঘ্নে আনন্দের সাথে ভক্তরা এবং এই অনুষ্ঠানের জন্য করতে পারেন সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সিলেটের জৈনপুরে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কুমারী পূজা। হাজারো ভক্ত দর্শনার্থীর সমাগমে মুখরিত ছিল পূজা মণ্ডপ। সকালে বিশেষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কুমারী পূজা। 9 থেকে 12 বছর বয়সী কন্যা শিশুকে দেবী রূপে বসানো হয় পূজা মণ্ডপে। ভক্তরা তাকে দেবী দুর্গার প্রতীক মনে করে প্রণাম ও আরাধনা করেন। পূজা মণ্ডপ জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস, ঢাকের বাদ্য আর দেবীর বন্দনা। অষ্টমী পূজা উপলক্ষে মণ্ডপে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। জৈনপুরে প্রথমবার এই আয়োজন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। দেখার ভাগ্য আসলে খুব একটা হয় নাই, এমন এক পরিস্থিতি, মানে সাথে লোকজন সব হারিয়ে যাচ্ছে। পূজা দেখবো কিভাবে, এই দৌড়াদৌড়ির মাঝে তারপরে এক পলক দেখলাম আর অনেক লোকজন আসছে, ভালো লাগছে। মায়ের কাছে প্রার্থনা করলাম যে পরবর্তী বছর যেন আবার দেখতে পারি, মা যেন আমাদের মঙ্গল মতো রাখে। ভালো করি আগামী তো এই ধরনের অনুষ্ঠান করা আমাদের আগ্রহ থাকবে এবং চেষ্টা করব। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অনেকটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। উপদেষ্টা জানান, নির্বাচিত রাজনৈতিক সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে বাধ্য। নির্বাচনের আগে কিছুটা অর্থ ফেরত আনা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। বৈঠকে থাইল্যান্ড, ভিয়েতনাম ও মায়ানমার থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যারা পাচার করে তাদের বুদ্ধি জানে সব কীভাবে করতে হবে, কারণ ফাইন্যান্সিয়াল সেরেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিসও কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারে না। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা এনে প্লেস। আপনারা জানেন 11-12টা তো একদম হাই ইস্যুতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে। বিজিবি সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হবে বলে মন্তব্য করেছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকাল 10:30টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী এসআর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি। উপকূলে মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট। তাদের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে 56 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ বলেও জানান তিনি।